রাজধানী মিরপুরের 2 কারখানায় আগুন, 5 জনের মৃত্যু। বিকেলের মধ্যে দাবি মেনে নেয়ার আলটিমেটাম এমপিও শিক্ষকদের। এবং চাকসুর ভোটকাল, ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। দর্শক, রাজধানী মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গোডাউনে আগুন লেগে 5 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বেলা 11:30টার দিকে কারখানা দুটিতে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। সবশেষ পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী সাব্বির আহমেদের সঙ্গে। সাব্বির, আমরা ইতিমধ্যে দর্শকদেরকে জানিয়েছি যে 5 জনের মৃত্যু প্রসঙ্গে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই, কি অবস্থা সেখানে? রূপনগরে যে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে, এই ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হয়নি। তবে আমরা যেটি নিশ্চিত হয়েছি যে অন্তত 5 জন এই ঘটনায় নিহত হয়েছেন এবং এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে আমরা যেটি দেখেছি যে যারা নিখোঁজ রয়েছেন, নিখোঁজদের স্বজনেরা এখানে আসছেন এবং তারা বলছেন যে তাদের স্বজনরা নিখোঁজ রয়েছেন। আপনার কে নিখোঁজ রয়েছেন? উনি কি করছেন? ছেলে কাটিংয়ে কাজ করতে, কাটিং কাপড় কাটতে আর কি, কাটিং না। এখন সকালে তো আসছে, আগুন লাগছে প্রায় 11:30টার দিকে। আগুন লাগার পর ওই আর এখন থেকে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাই না। আপনার ছেলের নাম? রবিউল ইসলাম। দেখছেন রবিউল ইসলাম, তিনি যেই পাশের যে গার্মেন্টসটিতে আগুন লেগেছে এই গার্মেন্টসটিতে তিনি কাজ করতেন। রবিউল আগুন লাগার পর থেকে আসলে মিসিং, এবং আপনারা জানেন যে মূলত একটি গার্মেন্টস কারখানা এবং ঠিক তার উল্টো দিকে যেই কেমিক্যালের গোডাউনটি রয়েছে, আলমের গোডাউন নামে, যেটি এই এলাকায় সবার কাছে পরিচিত, যার মালিক শাহ আলম নামে এক ব্যক্তি, তার এই গোডাউনে আগুন লেগেছে। এবং গোডাউনের যে আগুন, যেহেতু কেমিক্যাল ছিল গোডাউনের ভেতরে, এই কারণে আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেই আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে ব্রিফিং করা হবে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সেই ব্রিফিংয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং এই ব্রিফিংটি করবেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন এবং মেইনটেনেন্স লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। আমরা সরাসরি তার কাছ থেকেই আসলে এই ব্যাপারে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি ফায়ার সার্ভিসের সেই ব্রিফিংয়ে। পাচ্ছেন তো অডিও? বন্ধু পাচ্ছি, ক্যামেরা পাচ্ছি, অডিও পাইছেন আশিক ভাই? ভাই আমার কাছে আমি কি করব? যে শুরু করতে আমি প্রিন্ট আমি শুনবো না তাহলে অদ্ভুত বিষয়। আমি একটু কথা বলি। এটা অদ্ভুত বিষয় না, একটা অবস্থা মধ্যে বলেন ভাই আমরা একটু কথা কম বলি ভাই। আমরা একটু সার্চিং করার পরে, সার্চিং স্টিল আমাদের চলছে, সার্চিং অপারেশন আমাদের সার্চিং অপারেশন চলছে। আমরা এই পর্যন্ত আনুমানিক 9টি লাশ পেয়েছি, যেটা আপনার বিভিন্ন মানে আপনার যে উপরে মালামাল যেগুলো পুড়ে আপনার হয়ে গিয়েছে। বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল, যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল, যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস, যেটা খুবই টক্সিক, যেটা খুবই ফ্ল্যাশ ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে। আমরা ধারণা করছি কিন্তু বিষয়টা যে এটা ইনহেল করে তাৎক্ষণিক ইনারা হয়তো মৃত্যুবরণ করেছেন, আমরা ধারণা করছি, এবং এই কারণে ওনারা হয়তো সরতে পারেন নাই। বাট অনেকেই আমরা যখন আসছিলাম, আমাদের অন্যান্য ফায়ার ফাইটার যারা ফার্স্ট রেসপন্ডার, তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে, বাট ইনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি। তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে। তবে আমরা এই পর্যন্ত 9টি লাশ পেয়েছি। তবে আমাদের সার্চিং অপারেশন এখনও চলমান রয়েছে, এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে, আমি এইমাত্র দেখে আসলাম যে এটা এখনও ভিতরের দিকে আগুন জ্বলছে। সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি। আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না, ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না। তা আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ 60, গ্রাউন্ড মনিটর, যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে,
সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি। আমাদের এখনও অপসারণ মানে আপনাদের যেই কেমিক্যালগুলো রয়েছে, এই কেমিক্যালগুলোর নিউট্রালাইজেশনের কাজ এখনও শেষ হয়নি। সুতরাং আপনারা আগের মতোই বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখবেন, নির্ধারিত ন্যূনতম 300 গজ আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না। আমি জানি এখানে বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী রয়েছেন, আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছেন, বাট আপনাদেরকে অনুরোধ করছি আপনারা তথ্য যাই দেন না কেন অবশ্যই 300 গজ দূর থেকে সমস্ত কার্যক্রম করেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা দরকারি তথ্য দিব। কিন্তু এই মুহূর্তে কোনো সাংবাদিক ভাই বোন অথবা কেউই মানে কোনো কর্মকর্তা যে লেভেলেরই হন না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ সকলকে অনুরোধ করব আপনারা নির্ধারিত দূরত্ব বজায় রাখবেন। আমি আবারও বলছি, আমাদের কেমিক্যাল গোডাউনে এখানে যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এর ভিতরে এখনও ফ্লেম রয়েছে, আপনারা দেখতে পাবেন যে উপরে ধোঁয়া বের হচ্ছে, এবং পাশে যেই গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসে এখনও আপনার হালকা ধোঁয়া রয়েছে, তবে এখন কোনো ফ্লেম নাই, কিন্তু কেমিক্যাল গোডাউনে ফ্লেম রয়েছে, সুতরাং এটা একটা বিপজ্জনক। এখন পর্যন্ত জানা যায়নি, কারণ আমরা যখন এসে দেখেছি ফার্স্ট রেসপন্ডার ওনারা 2 সাইডে আগুন দেখেছেন, কেমিক্যাল গোডাউনেও দেখেছেন, আবার আপনার গার্মেন্টসেও দেখেছেন। সুতরাং আমরা 2 এবং 3 তলায় আমরা লাশ পেয়েছি, তবে এখনো সার্চিং অপারেশন চলমান। এটা গার্মেন্টস মানে কেমিক্যাল গোডাউন না, পাশেরটাই। জি জি। এই মুহূর্তে আপনাদের কয়টা ইউনিট কাজ করছে? এই মুহূর্তে আমাদের 12টা চলে আসছে, 12টা ইউনিট কার্যক্রম করেছে, 8টা, 12টা এখনো কার্যক্রম শুরু করে নাই, কারণ লুপ 60 আপনারা দেখে থাকবেন হয়তো, এটা দূর থেকে এটা পজিশন নিচ্ছে। এখন পর্যন্ত আহত 1 জন এবং নিহত 9 জন। আমরা এটা প্রাথমিক একটা রিপোর্ট, এটা আমরা ডিটেল জানাবো যখন আমরা অপারেশনটি কমপ্লিট করব। সার্চিং অপারেশন এখনো চলমান রয়েছে। আচ্ছা, কেমিক্যাল ফ্যাক্টরি মালিক পক্ষ কারোর সাথে কথা বলতে পারছেন কিনা? এখানে যতটুকু জেনেছি এটা আলম কেমিক্যাল ফ্যাক্টরি সবাই বলে, বাট এখন পর্যন্ত মালিকের কোনো মোবাইল ফোন অথবা মালিকের কোনো কর্মচারী ম্যানেজার কাউকেই পাওয়া যাচ্ছে না। পুলিশ এবং আর্মি সবাই চেষ্টা করছে তাকে সার্চ করার জন্য, কাউকে পাওয়া যাচ্ছে না। আমরা যে কেমিক্যালগুলো উপস্থিত জানতে পেরেছি, এটা আমরা গার্মেন্টস অংশে 9 জন এখন পর্যন্ত পেয়েছি। আচ্ছা, কেমিক্যাল ফ্যাক্টরির অনুমোদন ছিল কিনা এখানকার? এটা আমরা এখনো জানতে পারি নাই, তবে আমাদের জানা মতে যে মানে কেমিক্যালটা দেখে যেটা মনে হচ্ছে যে এটার হয়তো অনুমোদন নাই, তবে আমরা এটা যাচাই বাছাই করে তদন্ত করে আমরা ফাইনালি জানাতে পারবো। কেমিক্যাল গোডাউনে আর কেউ আছে বলে আপনাদের কোনো জায়গায় ধারণা আছে? এটা এখন বলতে পারছি না, কারণ আমাদের সার্চ করে দেখতে হবে, এখানে কোনো মানে এরকম লাশ পড়ে থাকতেও পারে। আমরা তো এটা কেমিক্যাল গোডাউনে কোনো উদ্ধার কাজ, কোনো কার্যক্রমই আমরা করি নাই, বিকজ আমরা জানি যে এখানে কেমিক্যাল কী কী রয়েছে এটা আমরা নিশ্চিত না। সুতরাং আমরা যে কাজটা করব সম্পূর্ণ মানে টেকনোলজি দিয়ে এটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করব। কখনো এটা আমরা বলতে পারছি না। আমরা সার্চিং অপারেশন কিন্তু চলমান, বাম পাশেরটা চলমান, ডান পাশেরটা কমপ্লিট হবে যখন নিউট্রালাইজ করা হবে, তারপরে আমরা সার্চিং অপারেশনে যাব। এটা জানা যাচ্ছে না, কারণ এটা স্তূপ আকার হয়ে আছে, মানে উপরে কাপড় চোপড় পুড়ে আপনার এটা মানে হয়ে গেছে। ধন্যবাদ, আমরা অপারেশন কার্যক্রম চালাই, পরবর্তীতে জানাবো। ধন্যবাদ। দর্শক, রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা এবং একটি রাসায়নিক গোডাউনে আগুন লেগে ইতিমধ্যে 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়ে গেছে। সে বিষয়ে ব্রিফিং করছিলেন ফায়ার সার্ভিস থেকে, আমরা সরাসরি যোগ দিয়েছিলাম সেখানে। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এবারে চাকসু প্রসঙ্গ। 35 বছর পর বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন কাল। প্রচারণা শেষে এখন অপেক্ষা ভোট উৎসবের। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। দর্শক, এই মুহূর্তে যুক্ত হবেন মনিরুল পারভেজ, আমরা তার সঙ্গে যুক্ত হব। মনিরুল, কি অবস্থা এখন পর্যন্ত ক্যাম্পাসে আপনি দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ জাকিয়া। প্রথমে জানিয়ে রাখি যে আপনি যেটা বলছিলেন যে উৎসবমুখর যে পরিবেশ, আর মাত্র 17 ঘন্টা বাকি রয়েছে, অর্থাৎ সেটি খুব সময় ঘনিয়ে আসছে, এবং আমরা এই প্রশাসনের যে প্রস্তুতি সেটা আমরা দেখেছি। বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে কোনো বহিরাগত কোনোভাবে প্রবেশ করতে না পারে। যারা এখানে কাজ করবেন সবাইকে পাস দেওয়া হয়েছে, অর্থাৎ সাংবাদিকের জন্য আলাদা পাস, যারা ভিজিটর তাদের জন্য আলাদা পাস, গাড়ির জন্য পাস, কোনো রকম পাস ছাড়া কেউই এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারছে না। আমরা দুপুর থেকে দেখেছি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এপিবিএন মোতায়েন করা হয়েছে, র্যাবের গাড়ি দেখতে পেয়েছি, গোয়েন্দা সংস্থার নানান স্তরের লোক, অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছেন যে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সব মিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন যে পরিবেশ রয়েছে সেটি আসলে সবাই আশা করছেন যে একটি উৎসবমুখর পরিবেশ সেই ভোটটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আরেকটি জিনিস জানি রাখি, এবার কিন্তু যেভাবে হচ্ছে ওএমআর পদ্ধতিতে সবাই ভোট দিবেন, অর্থাৎ বৃত্ত ভরাট করতে হবে প্রত্যেকটি ভোটারকে, সেরকম একটি কথা আমাদেরকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আর সবচেয়ে একটি উল্লেখযোগ্য দিক এবার হচ্ছে যে সবার জন্য একটি ছবিযুক্ত ভোটার তালিকা সেটি ওনারা প্রণয়ন করেছেন, অর্থাৎ জাল ভোট বা কোনোভাবে কেউ যাতে একজনের ভোটার যদি দিতে না পারে সে ধরনের সকল রকম প্রস্তুতি ওনারা সেরে রেখেছেন। আর ইতিমধ্যে সমস্ত কেন্দ্রে 5টি যে এখানে অনুষদ রয়েছে সমস্ত অনুষদে যে স্বচ্ছ যে ভোট বাক্সগুলো সেগুলো চলে গিয়েছে, ব্যালট পেপার শুধু আগামীকাল সকালে পাঠানো হবে। তো সব মিলে আসলে সবাই একটি উৎসবমুখর পরিবেশের যে ভোট চাকসু ইলেকশন তার জন্য অপেক্ষা করছে। জাকিয়া। মনিরুল, ধন্যবাদ আপনাকে। চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের পরিস্থিতি এবং সেখানকার প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। দেশের খবরে আছি, এক বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। আজ মধ্যরাতে শেষ হচ্ছে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, আপনার কাছ থেকে ক্যাম্পাসের এই মুহূর্তে কি পরিস্থিতি সে সম্পর্কে জানতে চাই। যাকে আসলে সকাল থেকেই প্রার্থীরা তাদের যে প্রচারণা গণসংযোগ সেটা করছেন এবং আমরা দেখেছি যে সব প্রার্থীদেরই কিন্তু আজকে শেষ দিন হওয়াতে আসলে সব প্রার্থীরাই ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং প্রার্থীদের মধ্যে ভোটারদের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ সেটা আমরা লক্ষ্য করেছি। তো যেহেতু আজকে রাত 12টায় আসলে প্রচারণা শেষ হচ্ছে এবং প্রার্থীরা বেশ ব্যস্ত সময় পার করছেন, আমরা যে জায়গায় রয়েছি আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে, এখানেও দেখছি যে কোনো প্রার্থীর পক্ষ থেকে আসলে প্রচারণার কার্যক্রম করছেন। তো এরকমভাবে আসলে পুরো ক্যাম্পাসেরই বিভিন্ন জায়গায় প্রার্থীরা তাদের যে প্রচারণা গণসংযোগ করছেন এবং আজকে অনেকেই নানা ধরনের অভিনব পদ্ধতিতে প্রচারণা করার চেষ্টা করেছেন। অনেকেই আমরা দেখেছি একজন প্রার্থী ঘোড়ার গাড়িতে আসলে তার প্রচারণা চালাচ্ছিলেন এবং এরকম নানা ধরনের অভিনব পদ্ধতিতে প্রচারণা চালাতে দেখেছি। তো যেহেতু কালকের পরের দিনে আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশনও কিন্তু বেশ প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে সিনেট ভবনে নির্বাচনের যারা প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার রয়েছেন তাদের নিয়ে কিন্তু একটা সেই দিন আসলে কিভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বা কিভাবে কাজ করতে হবে, দায়িত্ব পালন করতে হবে সেই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর অফিস রয়েছে, প্রক্টর অফিসের পক্ষ থেকেও কিন্তু বেশ কয়েকটা নির্দেশনা জারি করেছে। বিশেষ করে সেই দিন বিশ্ববিদ্যালয়ে কী ধরনের আচরণ করতে হবে বা কারা কিভাবে দায়িত্ব পালন করবে সে ব্যাপারগুলো বলেছেন। বিশেষ করে যানবাহন, কারণ নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের স্টিকার সংবলিত যানবাহন ছাড়া অন্য যানবাহন প্রবেশ সে নিষেধাজ্ঞা অবস্থান এবং চলাচল করতে পারবে না, একটা প্রক্টর অফিস থেকে নির্দেশনা দিয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের যারা একাডেমিক ভবনগুলোর দিকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, অটোরিক্সা সহ অন্য কোনো প্রকার যানবাহন প্রবেশ করতে পারবে না এবং নির্বাচনের দিন সকল প্রকার মোটরসাইকেল যানবাহন চলাচল সেগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এবং যারা আবাসিক ক্যাম্পাসের ভেতরে যারা আসলে কোয়ার্টারে থাকেন, সরকার যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা যারা কোয়ার্টারে থাকেন তাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে ঢোকার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হওয়ার জন্য এরকম একটা নির্দেশনা জারি করা হয়েছে। অর্থাৎ সব দিকে এখন আসলে পুরো এবং আর রাজশাহীর যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার পক্ষ থেকেও আসলে একটা নির্দেশনা জারি করা হয়েছে। তারা বলেছেন যে এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং বিশ্ববিদ্যালয়ের 200 গজ বাহিরে কোনো প্রকারের আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক এ ধরনের কোনো দ্রব্যাদি বহন করা যাবে না, এগুলো এরকম একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ মানে পুরো কনসেন্ট্রেশনটা আসলে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেই নির্বাচন কেন্দ্রিক যত ধরনের স্টেক হোল্ডারগুলো রয়েছে এই নির্বাচনকে পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন সবাই আসলে ওতপ্রোতভাবে জড়িত নির্বাচনটাকে সফল এবং সুষ্ঠু করার জন্য। সবার মনোযোগটা আসলে সেজন্য এদিকে, একদিকে প্রার্থীরা তাদের মতো করে যারা প্রচারণা করছেন, ভোটারদের সাথে গণসংযোগ করছেন, আর একদিকে নির্বাচনী কর্মকর্তারা তারা তাদের যে নির্বাচনী প্রস্তুতি সেগুলো সম্পন্ন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী বা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে নিরাপত্তার যে বিষয়গুলো সেগুলো দেখছেন। তো যাকে ছিল এখান থেকে নির্বাচনী প্রচারণা। ধন্যবাদ আপনাকে। রাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি এবং ক্যাম্পাসে প্রচারণা খবর জানাতে সহকর্মী বুলবুল হাবিব আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। দেশের খবরে আরও একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত দেশের খবরে।
সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে শিক্ষকদের। বিকেল 4টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষকরা। শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী, আমরা সংযুক্ত হব তার সঙ্গে। আরাফাত, যে আলটিমেটাম দেওয়া হয়েছিল তার সম্পর্কে জানতে চাই। সর্বশেষ যে ঘোষণা দিয়েছিলেন, সর্বশেষ যে আলটিমেটাম দিয়েছিলেন যে তারা বিকেল 4টার মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় এবং দাবি মেনেছে এমন কোনো সংবাদ সম্মেলন করে এমন কোনো তথ্যও যদি সরকার প্রচার না করে, তাহলে তারা সচিবালয়ের দিকে তাদের যে লং মার্চ কর্মসূচি, যেটি তারা আজকে বেলা 12টায় করার কথা ছিল, সেটি তারা স্থগিত করেছিলেন সরকারের আশ্বাসের প্রেক্ষিতে। সেই কর্মসূচিটি আজকে তারা 4টায় করবেন এবং তারা সেই কর্মসূচিটি শুরু করেছেন। আমরা দেখেছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিল নিয়ে যারা এই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা রয়েছেন এবং শিক্ষকরা যারা রয়েছেন, তারা সবাই এই সচিবালয়ের অভিমুখে তারা যাত্রা শুরু করেছিলেন। তবে পুলিশ ব্যারিকেড দিয়ে হাইকোর্ট এলাকায় এই অর্থাৎ দোয়েল চত্বরের রাস্তার যে মোড়ে, শিক্ষা ভবনের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা, সেই রাস্তার মোড়ে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের সেই লং মার্চ, যে সচিবালয় অভিমুখে যে মার্চ কর্মসূচি, সেটি থামিয়ে দিয়েছে। তবে এর আগে এই শহীদ মিনারের সর্বশেষ ভাষণে এই শিক্ষক নেতাদের অন্যতম এবং যিনি এই আন্দোলনরত শিক্ষক জোটের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, তিনি যেমনটি ঘোষণা করেছেন যে তারা কোনো অবস্থাতেই তারা এই ব্যারিকেড ভাঙবেন না এবং এমনটাই তিনি আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতাদের প্রতি, যাতে এই ব্যারিকেড পুলিশ যদি বাধা দেয়, সেই বাধা যাতে না ভাঙা হয় এবং কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা যাতে না তৈরি হয়। তারা যেটি বলছেন যে শুধুমাত্র সচিবালয়ে গেলেই যে তাদের দাবি মেনে নেওয়া হবে, বিষয়টি এমন নয়। তারা ক্রমান্বয়ে আন্দোলন আরও জোরদার করবেন। তারা যমুনা অভিমুখে লং মার্চ ঘোষণা করবেন, তারা শাহবাগ চত্বর সেটি তারা অবরোধ করবেন, এমন নানা কর্মসূচির তাদের হাতে রয়েছে। তারা জানিয়েছেন যে ক্রমান্বয়ে তারা নানাভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করবেন, যে তাদের যে মূল 3টি দাবি, যেই 3টি দাবি জানেন যে তার মধ্যে একটি হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, সেটি যাতে 20% হারে করা হয় এবং শিক্ষকদের কর্মচারীদের যে মহার্ঘ ভাতা রয়েছে সেটি যাতে 75% করা হয় এবং একই সঙ্গে তাদের যে দাবিগুলোর প্রেক্ষিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনগুলো যাতে সরকার মেনে নেয়, সেই কারণে তারা তাদের আন্দোলন ক্রমান্বয়ে কঠোর করবেন। তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে তৈরি না হয়, সেই জন্য তারা সতর্ক রয়েছেন। একই সঙ্গে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুততম সময়ে যাতে তাদের এই দাবিগুলো, তাদের এই যৌক্তিক দাবিগুলো যাতে মেনে নেওয়া হয়, এমনটি দাবি তাদের। তো এই ছিল আমার কাছে দোয়েল চত্বরের যে শিক্ষা ভবনের সামনে থেকে এই সর্বশেষ। আরাফাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, শিক্ষকদের আলটিমেটাম পরবর্তী সর্বশেষ পরিস্থিতি জানাতে আরাফাত সিদ্দিকী দোয়েল চত্বরের সামনে থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। এই ছিল দেশের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।